আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নেরেশন চেঞ্জের 9 নম্বর ক্লাসে এসে হাজির হয়েছি। আজকে আমরা অপটেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ করব। আমার ভিডিওগুলি আপনি হেল্প হেডমাস্টার নামক ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিওর সমস্ত কন্টেন্টগুলি helpheadmaster.wordpress.com এই ওয়েবসাইটে পাবেন এবং learnenglish.raiganj.wordpress.com এই ওয়েবসাইটেও পাবেন। আমি ক্রোম ব্রাউজার ওপেন করে এই ওয়েবসাইটটি ওপেন করে নিচ্ছি। ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম এবং অ্যাড্রেসটি আমি লিখে নিলাম, আমার ওয়েব অ্যাড্রেসটি লিখে সার্চ করছি। ওয়েবসাইটটি খুলে গেল। এবার একবারে নিচের দিকে চলে আসবো আমরা। একবারে ওয়েবসাইটের নিচের দিকে আসলাম। এখানে দেখেন ইংলিশ গ্রামার বলে লেখা আছে। একটু নিচে নামবো। এই যে এখানে রয়েছে নেরেশন চেঞ্জ। এখানে ক্লিক করে আমি নেরেশন চেঞ্জের পৃষ্ঠাটা ওপেন করে নিচ্ছি। নেরেশন চেঞ্জের পৃষ্ঠাটা ওপেন করে নিয়ে আমি যে পর্যন্ত আগের ক্লাসগুলিতে করিয়ে ফেলেছিলাম তার ঠিক নিচে চলে আসলাম। আজকের আমাদের আলোচনার বিষয় হলো অপটেটিভ সেন্টেন্স। উপরে সমস্ত কিছুই পাবেন আপনারা। আগে যা যা করিয়েছি সব কিছুই আমি আপলোড করে দিয়েছি। তো দেখেন অপটেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জটাই আজকে আমাদের মূল বিষয়। তো আপনাকে অপটেটিভ সেন্টেন্সের নেরেশন চেঞ্জ করলে বুঝতে হবে অপটেটিভ সেন্টেন্সটা কী জিনিস, কীভাবে চিনবেন আপনি। দেখেন অপটেটিভ সেন্টেন্স সাধারণত মে দিয়ে শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়। তাহলে আপনি যখনই দেখবেন যে কোনো একটি বাক্য মে দিয়ে শুরু হচ্ছে বা অক্সিলারি ভার্বের মতোই কোনো ভাব থাকতে পারে, অন্য আরও লিভ থাকতে পারে, লং থাকতে পারে, ওই রকম শব্দও থাকতে পারে, কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে, তাহলে বুঝবেন সেটা অপটেটিভ সেন্টেন্স। এবার মনে হতে পারে যে কোনো বাক্য যদি আমাদের ভার্ব দিয়ে শুরু হয় তাহলে তো ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। সেক্ষেত্রে কিন্তু ইন্টারোগেটিভ যদি সেন্টেন্স হয় তাহলে ইন্টারোগেটিভ সাইনটাও থাকবে। ভার্ব দিয়ে শুরু হলে যদি ইন্টারোগেটিভ সাইন থাকে তাহলে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। যদি ভার্ব দিয়ে শুরু হয় কিন্তু ফুল স্টপ দিয়ে শেষ হয় তাহলে কিন্তু অপটেটিভ সেন্টেন্স। তো এই অপটেটিভ সেন্টেন্স আমরা চিনলাম। দেখেন অপটেটিভ সেন্টেন্সের গঠনটাও আমি এখানে লিখে রেখেছি যে মে থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপরে V1 থাকে মানে ভার্বের মেন ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম থাকে বা প্রেজেন্ট ফর্ম থাকে, তারপরে একটা আমাদের অবজেক্ট থাকে। তো এটারই আমাদের মেন নেরেশন চেঞ্জ করতে হয়। আমাদের নেরেশন চেঞ্জটাই করতে হয় ডাবল ইনভার্টেড কমার ভিতরের যে অংশটা থাকে সেটারই মেন নেরেশন চেঞ্জ করতে হয়। আর একটা আমাদের গঠন থাকে অপটেটিভ সেন্টেন্সের, সেটা আপনাদেরকে একটু বলে নেই, তাহলে না হলে কনফিউশন আপনাদের আসতে পারে। এই যে দেখেন এরকমও কিন্তু অপটেটিভ সেন্টেন্সের গঠনটা হয়, লং থাকবে, তারপর লিভ থাকবে, তারপর সাবজেক্ট থাকবে। এটা মানেই হলো কিন্তু মে, সাবজেক্ট, লিভ, লং, এভাবে কিন্তু এটা মানে যা, এটাও মানে কিন্তু একই। যাই হোক, দু ধরনের গঠনটাই আমি আপনাদেরকে বলে দিলাম। এবার আমরা নেরেশন চেঞ্জের দিকে এগোবো। তো দেখেন নেরেশন চেঞ্জ করতে গেলে আমাদের তো ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার পরিবর্তন করতে হয়, তার সঙ্গে সঙ্গে ডাবল ইনভার্টেড কমার বাইরে যে অংশটা থাকে তার যে রিপোর্টেড ভার্বের যে এই যে ভার্বটা থাকে এটারও পরিবর্তন করতে হয়। তো আমাদের ডাবল ইনভার্টেড কমার ভিতরের বা রিপোর্টেড স্পিচের ভিতরের অংশটার অর্থ যদি ইচ্ছা বা আশীর্বাদ বোঝায় তাহলে আমরা সেই টু এর পরিবর্তে কি বসাবো, উইশ বসাবো। প্রথমেই আমরা অবশ্যই এই স্পিকারটাকে লিখে নিব বা বক্তাকে এখানে লিখে নিব। তারপরে পরেই সেই টু এর পরিবর্তে যদি এই যে ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার অর্থ ইচ্ছা বা আশীর্বাদ বোঝায় তাহলে উইশ বসাবো। এটা যদি এখানের এই অংশটা যদি পাস্ট ফর্মে থাকে তাহলে আমরা অবশ্যই এটা কিন্তু পাস্ট ফর্মে বসাবো। যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে কিন্তু প্রেজেন্ট ফর্মেই আমরা বসাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে এই ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার অর্থ যদি প্রার্থনা করা বোঝায় তাহলে সেই টু এর পরিবর্তে আমরা অবশ্যই প্রেড বসাবো। তারপরে ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটার অর্থ যদি অভিশাপ বোঝায় তাহলে সেই টু এর পরিবর্তে আমরা কার্স বসাবো বা সেইডের পরিবর্তে কাজ বসাবো। টু না ধরতে পারে, অসুবিধা নেই। তারপরে ডাবল ইনভার্টেড কমার ভিতরের অংশটির অর্থ যদি বিদায় জানানো বোঝানো হয়, আপনার বাড়িতে আত্মীয় আসছে, আপনি কিছুটা দূরে আগিয়ে দিতে গেছেন, ছাড়তে গেছেন ওনাকে বা স্টেশনে গেছেন, এবার টাটা দিচ্ছেন, বাই বাই দিচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে তো আমরা বিদায় জানাচ্ছি ওনাকে। সেই সমস্ত ক্ষেত্রে আপনারা সেইডের পরিবর্তে ব্যাড বসাবেন। ব্যাড মানে আবার ভাবিয়েন না খারাপ, এই ব্যাডের অর্থ হলো কিন্তু বিদায় জানানো। তারপরে এই অবজেক্টটাকে আপনি তুলে দিবেন। অবজেক্টটা লেখার আপনার প্রয়োজন নেই, অবজেক্ট লিখলে মানে চেঞ্জ হয়ে যাবে। তারপরেও যদি আপনার মনে হয় না আমি অবজেক্টটা লিখবো তাহলে একটা আপনাকে ফর লিখতে হবে, তারপরেই কিন্তু অবজেক্টটা আপনি লিখতে পারবেন। এই জিনিসটা তাহলে মাথায় রাখতে হবে আপনাকে। তারপরে দেখেন আমরা আগের ভিডিওগুলোতে দেখেছি যে ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটি যদি ক্লজ থাকে বা
অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো আচরণ করে বা সাবজেক্ট দিয়ে শুরু হয়, তাহলে কিন্তু আমাদের কমাটা উঠে গিয়ে কি বসে, দ্যাট বসে। তাহলে এখানে আপনি ভাববেন যে যেহেতু দেখেন ফুল স্টপ দিয়ে শুরু হচ্ছে, তো অনেকটা অ্যাসার্টিভ সেন্টেন্স মতো আচরণ, তাহলে কি করব আমরা, আর ভাববো এটা অবশ্যই কি হয়েছে, সাবজেক্টের মতো দিয়ে শুরু হয়েছে, সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, মেয়েটাকে আমরা উজ্জ্বল ভাববো। তাহলে এই সাবজেক্টটাকে আপনাকে বসাতে হবে। এখানে তো বলে দিলাম কমাটা উঠে কি বসবে, দ্যাট বসবে। তারপরে আরেকটা কি, তাহলে সাবজেক্টটা পরিবর্তন করে বসাবেন। ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আপনারা জানেন পরিবর্তন হয়। ফার্স্ট পার্সন যদি এটা হয় তাহলে তো আপনারা জানেন বক্তাকে নির্দেশকারী প্রোনাউন বসে। যদি এটা সেকেন্ড পার্সন হয় তাহলে অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসে। আর যদি থার্ড পার্সন হয় ওর কোনো পরিবর্তন ছাড়া এখানে বসে যায়। তারপরে আপনাকে কি বসাতে হবে, ভার্বটা বসাতে হবে। আমাদের এখানে মেন ভার্ব হলো V1, কিন্তু V1-এর আমি কেন লিখে রেখেছি, এইটার টেন্স আমাদের বোঝা যায় এই যে সামনের মে ভার্বটা রয়েছে তাকে দেখে। মে ভার্ব হলো মে ভার্বের বেস ফর্ম বা ফার্স্ট ফর্ম। তাহলে এখানে মেটা কোন ফর্মে রয়েছে, V1 ফর্মে রয়েছে। আমরা তো জানি V1 ফর্মে যদি থাকে তাহলে আপনাকে কি বসাতে হবে, V2 বসাতে হবে। এবং যদি V2 ফর্মে থাকে, সাপোজ যদি V2 ফর্মে থাকে তাহলে আপনাকে কি বসাতে হবে, একটা হেড বসাতে হয়। এটা লিখতে দিচ্ছে না, এখানে ডিস্টার্ব মারতেছে। কি বসাতে হবে আপনাকে, একটা হেড বসাতে হয়। আমরা আগের ভিডিওগুলোতেই বারবার দেখেছি। আমি টোটাল যে আপনাদের ন্যারেশন চেঞ্জ আলোচনা করলাম, আমি কিন্তু টেন্স ফেন্স দিয়ে করি নাই, সব ট্রিক্স দিয়ে করেছি এবং কোনো নিয়মের ধারের পাশেও আমি যাইনি। এই টেন্সটা পরিবর্তন করেছি এই নিয়মে, আর পার্সন তো বলেই দিলাম। তারপরে কী হবে, তাহলে মেয়েটার সেকেন্ড ফর্ম বসে যাবে। এখানে মেয়েটা যেহেতু V1 ফর্মে রয়েছে তাহলে মেয়ের সেকেন্ড ফর্ম হলো মাইট, তার জন্য কি করবেন আপনি, মাইট বসাবেন। তাহলে এই মেয়ের পরিবর্তে আপনার হয়ে যাবে মাইট। আমি একটু পরিষ্কার করি, না হলে টোটাল জায়গাটা কেমন জানি নোংরা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এই মেয়ের পরিবর্তে কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে, মানে মেয়ের সেকেন্ড ফর্ম বসবে। তারপরে V1টা V1 ফর্মেই বসে যাবে। কেন, এই মাইটটা তো এখন হচ্ছে মডালের পরে ভার্বের সবসময় ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম বসে। তারপরে এই অবজেক্টটাকে বসাবেন। এখানে অবজেক্টটা যদি ফার্স্ট পার্সন বা সেকেন্ড পার্সন থাকে তাহলে চেঞ্জ করে বসাবেন। আগের ভিডিওগুলোতেও আমি বলেছি বারবার কিভাবে চেঞ্জ হয়। আর যদি থার্ড পার্সন থাকে তাহলে কোনো পরিবর্তন ছাড়াই বসিয়ে দিবেন। আমি এবার উদাহরণের দিকে যাচ্ছি, আশা করি আপনাদের এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার তাহলে উদাহরণের দিকে এবার আমি আগাই। উদাহরণটি করার আগে আমি আরেকটু কথা বলে নিই। আমাদের কিন্তু কতগুলো ডাইরেক্ট উইশ রয়েছে, যেমন গুড বাই, হ্যাপি নিউ ইয়ার, তারপরে হচ্ছে গুড মর্নিং, থ্যাংক ইউ, কংগ্রাচুলেশন, বেস্ট অফ লাক, বাই। এগুলা হচ্ছে আমাদের ডাইরেক্ট উইশ। সাধারণত জানাই আমাদের বছর শেষ হলে হ্যাপি নিউ ইয়ার জানাই, গুড বাই জানাই, কখন কাউকে যদি বিদায় জানাই গুড মর্নিং, সবসময় এটা বলা হয়। অফিসে গেলেন গুড মর্নিং, এভাবেই আমরা শুরু করি। থ্যাংক ইউ, কোনো কেউ একটা ভালো জিনিস করে দিল ওকে ধন্যবাদ জানানোর জন্য থ্যাংক ইউ আমরা বলি। কংগ্রাচুলেশন, কেউ কোনো ভালো কাজ করলো তাহলে আমরা তাকে সাধারণত কংগ্রাচুলেশন জানাই। বেস্ট অফ লাক, এগুলো এইভাবে আমরা জানাই। যাই হোক, এবার আমি নিয়মগুলো সুন্দর করে এখানে লিখে রেখেছি। কেন, যে আপনারা বইয়ে তো নিয়ম দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছেন, কিন্তু আমি নিয়মের ধারের পাশে যাব না। এখানে আমি আরেকটা জিনিস বলবো, হ্যাঁ, এটা অবশ্যই আমাকে বলা উচিত। যদি রিপোর্টেড স্পিচের অর্থ ইচ্ছা বা আশীর্বাদ হয় তাহলে আমরা কি জানি, সেড বা সেড টু এর পরিবর্তে উইশ বসে, এটা আমরা জানি। এখানে আমি লিখেও রেখেছি। কিন্তু ডাবল ইনভার্টেড কমার ভিতরে যদি সৃষ্টিকর্তা থাকে, অর্থাৎ আল্লাহ বা গড এরকম যদি শব্দ থাকে, তাহলে ইচ্ছা বা আকাঙ্ক্ষা বা যদি হচ্ছে আপনার আশীর্বাদও বোঝায়, তারপরেও কিন্তু সেড বা সেড টু এর পরিবর্তে কিন্তু প্রেড বসবে। এইটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তাহলে সেটাও আমি হচ্ছে এখানে বলে দিলাম। এইবার উদাহরণে যাব, নাহলে আপনারা হঠাৎ করে দেখবেন যে ইচ্ছা বোঝাচ্ছে বা আশীর্বাদ বোঝাচ্ছে, আমি আবার প্রেড বসাই দিচ্ছি, কোত্থেকে আসলো, তখন আপনারা কনফিউশনে পড়ে যাবেন। তার জন্য আমি এটা বলে নিলাম। যাই হোক, সমস্ত কিছু লিখে রেখেছি, আপনারা দেখে নিতে পারেন। এইবার দেখেন উদাহরণে যাচ্ছি, আমি একটু উঠাই। এই যে উদাহরণ, এখানে দেখেন এই যে উদাহরণটা কি দিয়েছি, এখানে দ্য টিচার সেড টু মি, মানে টিচার আমাকে বলল, মে আল্লাহ সেভ ইউ, কি যে আল্লাহ তোমার রক্ষা করুক। কিভাবে পরিবর্তন হয় কারণগুলো আমি এখানে সব লিখে রেখেছি, এখানে ডিটেলসে আর আলোচনা করছি না। আমি উদাহরণ করতে করতেই বলে দিব, উত্তরটা করতে করতেই আপনাদেরকে একবার আরও বলে দিব। তাহলে দেখেন সেটা আমি আবার এখানে লিখেছি। তাহলে দেখেন এই মে আল্লাহ সেভ ইউ এর মাধ্যমে কি বোঝাচ্ছে বলেন তো? অবশ্যই এখানে কি বোঝাচ্ছে, একটা কিন্তু প্রার্থনার মতো কাজ করছে বা আশীর্বাদ। এই টিচারটা আশীর্বাদ করছে, কার জন্য? আমার জন্য আশীর্বাদ করছে।
যে আল্লাহ আমার রক্ষা করুক বা সৃষ্টিকর্তা আমার রক্ষা করুক, এটা কিন্তু আশীর্বাদ। তার সঙ্গে সঙ্গে এখানে আমরা একটু আগেই বললাম যে হচ্ছে দেখেন কি আল্লাহ রয়েছে মানে সৃষ্টিকর্তা রয়েছে, তাহলে অবশ্যই অবশ্যই কি হবে, সেড বা সেড টু এর পরিবর্তে অবশ্যই কি বসবে, প্রেড বসবে। তাহলে আমি দ্য টিচার এই বক্তাটাকে প্রথমে লিখে নিলাম যা রয়েছে সেটাই, তাহলে সেড টু এর পরিবর্তে আমরা প্রেড বসালাম। তারপরে বলেছি আমি বারবার এখানে অবজেক্ট যা থাকবে সেটাকে তুলে দিবেন আপনি, আমি তুলে দিয়েছি। তারপরে কি বলেছি যে আপনার কমাটাকে তুলবেন, কমাটাকে তুলে দিয়ে কি বসাবেন, এই কমার পরিবর্তে সবসময় ডিস্টার্ব মারতেছে, এটা কেন যে জানি না, মাউসটা মাঝে মাঝে ডিস্টার্ব করে দিচ্ছে। তাহলে দেখেন এই কমাটাকে তুলে দিয়ে আপনি কি করবেন, দ্যাট বসাবেন, এটা বারবার বলছি দ্যাটেই বসবে। তারপরে এটাকে আপনাকে ক্লজে পরিবর্তন করে নিতে হবে। তাহলে ক্লজে পরিবর্তন করলে তো প্রথমে কি বসবে, সাবজেক্ট বসবে। দেখেন আল্লাহ শব্দটা এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে থার্ড পারসন হলে আমরা জানি যে কোনো পরিবর্তন না হয়েই বসে যাবে, তাহলে ওইটাই আমি বসাই দিয়েছি। তারপর আপনাকে ভার্ব বসাতে হবে, ভার্ব এখানে কি সেভ, কিন্তু দেখেন সেভের টেন্সটা নির্ভর করে কিন্তু এই মেয়ের উপর, মেয়েটা কোন ফর্মে রয়েছে, মেয়েটা কোন ফর্মে রয়েছে, V1 ফর্মে রয়েছে। তাহলে ভার্ব বসানোর সঙ্গে সঙ্গে এই মেয়েটাকেও কিন্তু বসাতে হবে, একে কিন্তু ছাড়তে পারবেন না আপনি। তাহলে মেয়ের যেহেতু V1 ফর্মে রয়েছে, আর দেখেন এখানে সেড টু কিন্তু সেকেন্ড ফর্মে রয়েছে, এটা কিন্তু সেকেন্ড ফর্ম সে ভার্বের, তার জন্য এই মেয়ের সেকেন্ড ফর্ম আমরা বসাবো। মেয়েটা যেহেতু V1 ফর্মে রয়েছে, মেয়েটার সেকেন্ড ফর্ম বসাবো, তো মেয়ের সেকেন্ড ফর্ম আমরা জানি মাইট, তার জন্য দেখেন আমি এখানে মাইট বসিয়ে দিয়েছি। তারপর কি সেভটা চলে আসলো, যেহেতু এই মাইটটা মডাল তার জন্য সেভের কোনো পরিবর্তন হবে না, ওটা না পরিবর্তন হয়ে বসে গেল। তারপর দেখেন এখানে কি রয়েছে, ইউ, ইউ হলো সেকেন্ড পারসন। আমরা জানি যদি সেকেন্ড পারসন থাকে তাহলে কি হবে, এই অবজেক্টকে নির্দেশকারী প্রোনাউন বসবে। তাহলে দেখেন ইউটা কিন্তু এখানে অবজেক্টিভ ফর্মে রয়েছে, মানে ভার্বের পরে রয়েছে, তার মানে অবজেক্টিভ ফর্মে রয়েছে। আপনাকেও কিন্তু মিটার অবজেক্টিভ ফর্মেই বসাতে হবে। আর একটা জিনিস ভাববেন, ইউটা কিন্তু এখানে কি সিঙ্গুলার নাম্বারে রয়েছে, তাহলে মিরও কিন্তু এখানে সিঙ্গুলার নাম্বারেই বসবে। তো মির অবজেক্টিভ ফর্ম হলো মি এবং সিঙ্গুলার নাম্বার মি হয়, তার জন্য এই মিটাকেই আমি এখানে বসিয়ে দিলাম ইউ এর পরিবর্তে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন টোটাল ব্যাপারটাই। তারপরেও যদি অসুবিধা হয় আমাকে বলবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। এবার ওই জিনিসটা আমি আবার লিখে রেখেছি, অবজেক্ট বসাতে হলে ফর লিখে অবজেক্ট নিতে হবে, না হলে অবজেক্টটা তুলে দিতে হবে, তুলে দেওয়াটাই সবথেকে বেস্ট, বুদ্ধিমানের কাজ। পরের উদাহরণ দেখেন, ফাদার সেড টু মি, মানে বাবা আমাকে বলল, মে ইউ গেইন সাকসেস ইন লাইফ, তুমি জীবনে সফলতা অর্জন করো। তাহলে এটার মানেটা কি বুঝাচ্ছে বলেন তো, সফলতা অর্জন করো, তার মানে এটা কি আশীর্বাদ বুঝাচ্ছে না, যে বাবার ইচ্ছা, ইচ্ছাটা কি যে তুমি জীবনে সফলতা অর্জন করো। তাহলে এখানে ইচ্ছা সেন্স দিচ্ছে, কিংবা আপনি ভাবতে পারেন এখানে কিন্তু আশীর্বাদ বুঝাচ্ছে। তাহলে আমরা বুঝলাম ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটা রয়েছে এই ভিতরে, সেটার মাধ্যমে আমাদের ইচ্ছা বা আশীর্বাদ প্রকাশ পাচ্ছে এখানে। তাহলে আশীর্বাদ যদি প্রকাশ পায় আমরা জানি সেই টু এর পরিবর্তে কি বসবে, বলেন কি বসবে, উইশ বসবে। দেখেন আমি প্রথমে ফাদারকে বসালাম বক্তা হিসাবে, তারপরে হচ্ছে সেই টু এর পরিবর্তে উইশ বসিয়ে দিয়েছি, মিটাকে আউট করে দিয়েছি, মি লিখবো না। তারপরে এই কমাটার পরিবর্তে আমি লিখে দিলাম দ্যাট। তারপরে কি, এবার এই অংশটাকে তো আপনাকে ক্লজে পরিবর্তন করতে হবে, মানে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট এখানে দেখেন ইউ, তো ইউ তো আমরা বসাতে পারবো না, তো ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। আমি আপনাদের বারবার বলে গেছি, আগের ভিডিওগুলোতেও বলে গেছি, আপনারা বুঝতে না পারলে আগের ভিডিওগুলো সিরিয়ালি দেখুন, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ইউ যেহেতু সেকেন্ড পারসন, এই সেকেন্ড পারসনের জন্য এইটাকে নির্দেশকারী প্রোনাউন বসবে, আগে যা আমি সব আলোচনা করেছি। তাহলে ইউটা দেখেন এখানে আপনি ভাবতে পারেন যে ইউটা সাবজেক্টিভ ফর্মে তো রয়েছে কিন্তু সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে মিটার সাবজেক্টিভ ফর্ম কিন্তু সিঙ্গুলার ফর্মে বসাতে হবে। তাহলে মি এর সাবজেক্টিভ এবং সিঙ্গুলার ফর্ম হলো আই, তার জন্য আমি এই ইউ এর পরিবর্তে আই বসালাম। তারপরে আগের নিয়মে মেয়েটাকে আমরা মাইট বানিয়ে দিব, তারপরে যা ছিল সমস্ত কিছু লিখে দিব। পরের উদাহরণে আমরা যাই, এই উদাহরণটা আশা করি আপনারা বুঝতে পারলেন। এবার দেখেন পরের উদাহরণটা, এটা কিভাবে শুরু হচ্ছে, হি সেড কমা ডাবল ইনভার্টেড কমা লং লিভ আওয়ার প্রেসিডেন্ট। আমি একটু আগে বললাম যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, এই বাক্যটা আসলে এইভাবে বাক্যটাকে লিখা যায়, এই যে হ্যাঁ এটাকেই, হ্যাঁ এই যে এই জিনিসটাকে আমরা এভাবে লিখে রাখি। তার মানে ওখানে কি রয়েছে বলেন তো, এরকম আকারে রয়েছে। তো এরকম আকারে যদি থাকে সেটার তো আমরা ন্যারেশন চেঞ্জ করতে জানি। তাহলে এইবার এখানে চলে আসি, এটারও ন্যারেশন চেঞ্জ করি। কোথায় জানি গেল একটু, এই যে এখানে। তাহলে দেখেন এটার মাধ্যমে কি বোঝাচ্ছে যে লং লিভ
আওয়ার প্রেসিডেন্ট, আমাদের সভাপতি দীর্ঘজীবী হোক। এখানেও কিন্তু একটা আশীর্বাদ বা ইচ্ছা যে দীর্ঘজীবী হোক, একটা আশীর্বাদ ভাব আসতেছে। তো যাই হোক, তাহলে আমরা কি বসাবো? এই সেডের পরিবর্তে অবশ্যই উইস্ট বসাবো। তাহলে প্রথমে হি বসালাম বক্তা, তারপরে হচ্ছে সেডের পরিবর্তে উইস্ট বসালাম, তারপরে এই কমার পরিবর্তে দ্যাট, তারপরে এখানে আমাদের ভার্ব সাবজেক্টটা খুঁজতে হবে। সাবজেক্টটা আওয়ার প্রেসিডেন্ট হলো কি ফার্স্ট পারসন, কোন পার্সেন্টে রয়েছে? ফার্স্ট পারসন। অবশ্যই এই যে আওয়ার কথাটা, এটা কিন্তু ভাবেন এটা কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু এটা ফার্স্ট পারসনে রয়েছে, তাহলে বক্তাকে নির্দেশকারী কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভই বসাতে হবে। এবং এই আওয়ার শব্দটা কিন্তু প্লুরাল ফর্মে রয়েছে। তাহলে প্লুরাল ফর্মে যদি থাকে, তাকে হিকে নির্দেশকারী প্লুরাল ফর্ম আপনাকে বসাতে হবে, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ। তো হির পসেসিভ অ্যাডজেক্টিভ প্লুরাল ফর্মে হলো দেয়ার। তার জন্য দেখেন আমি দেয়ার বসালাম, তারপর প্রেসিডেন্ট শব্দটা বসিয়ে দিলাম। তারপরে আমাদের এবার কি করতে হবে? মাইট বসাতে হবে। কেন? আমি বারবার আগেই উপরে দেখালাম যে এটা আসলে এই গঠনটা অন্যভাবে লেখা যায়, ওইটাকে আপনাকে ভাবতে হবে। তারপরে আমাদের কি ভার্বটা বসাতে হয়, আমি ভার্ব বসিয়ে দিলাম, তারপরে লং শব্দটা এখানে বসিয়ে দিয়েছি। আশা করি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আমি পরের উদাহরণে এবার চলে যাচ্ছি। দেখেন এটা এবার পারবেন আপনারা। এই যে আমি আগেও বলেছি, এখানে দেখেন যে দেখেন দে সেড মে গড হেল্প ইউ, এখানে কিন্তু গডের নাম রয়েছে, সৃষ্টিকর্তা রয়েছে। তো আমি তো বলেছি সৃষ্টিকর্তা থাকলে চোখ বন্ধ করে অপটেটিভ সেন্টেন্সের যখন আপনি ন্যারেশন চেঞ্জ করবেন, তাহলে এই সেডের পরিবর্তে অবশ্যই আপনি প্রেড বসিয়ে দিবেন। কমাটা উঠে দ্যাট হয়ে গেল, তারপরে বাকি বাদ তো চেঞ্জ আগের নিয়মে, সেটা আর আমি এখানে বলছি না। তাহলে দেখেন পরের উদাহরণে আমি আর একটু চলে যাই। পরের উদাহরণ একটু অন্যরকম নেই, কোথায় অবজেক্ট বসাবো সেরকম একটা আমি উদাহরণ নিব। এখানে এই উদাহরণটা একটু বলে দিই আপনাদের, এই উদাহরণটা বুঝতে অসুবিধা হতে পারে। এই যে দেখেন কোন উদাহরণটা, এইটা, হ্যাঁ এটা, হি সেড অ দ্যাট আই হ্যাড এ লট অফ মানি, সে বলল আমার কাছে যদি অনেক টাকা থাকতো। এটার মানেটা কি? আই হ্যাড এ লট অফ মানি, আমার কাছে যদি অনেক টাকা থাকতো। ও দ্যাট, ও আমার কাছে যদি অনেক টাকা থাকতো। তাহলে দেখেন তো এটার মাধ্যমে কি বোঝাচ্ছে? একটা কাল্পনিক ইচ্ছা বোঝাচ্ছে না? যদি টাকা থাকতো, যদি টাকা থাকতো তাহলে ও কি করতো ওই জানতো। যেমন আমরা অনেক সময় বলি আমি যদি প্রধানমন্ত্রী হতাম তাহলে দেশের জন্য এটা করতাম। সেটা কি আমি আদৌ হতে পারবো? সেটা তো আমার কাল্পনিক চিন্তা ভাবনা। আমি যদি ডিএম হতাম তাহলে আমার জেলাটাকে খুব সুন্দরভাবে সাজাতাম। তো আমি হচ্ছে এটা কাল্পনিক চিন্তা ভাবনা করছি, আমি হতেও পারি নাও হতে পারি, তা না হওয়ার চান্সটাই সব থেকে বেশি। তাহলে কাল্পনিক ইচ্ছার কথা এখানে বা কল্পনার কথা প্রকাশ হচ্ছে। তো কল্পনার কথা যদি প্রকাশ হয় তাহলে, বা ইচ্ছার কথা যদি প্রকাশ হয়, তাহলে আপনার কি হবে? সেডের পরিবর্তে অবশ্যই উইস্ট বসবে। আমরা আগেই দেখেছি ইচ্ছা হলে উইস্ট, এখানে তো কাল্পনিক ইচ্ছা এটা। তাহলে সেডের পরিবর্তে উইস্ট বসলো, বক্তা হি ছিল, হিটাই বসে গেল। তারপরে আমরা কি বসাবো? কমাটার বদলে দ্যাট বসাবো। এটা লেখার দরকার নাই, এটা জাস্ট একটা হচ্ছে কি বলবো উপমার মতো। তারপরে আমরা কি করব? এটাকে পরিবর্তন করব। দেখেন এখানে কি রয়েছে? আইটা ফার্স্ট পারসন, তাহলে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন, তাহলে বক্তাকে নির্দেশকারী প্রোনাউন, হিকে নির্দেশকারী প্রোনাউন কিন্তু সাবজেক্টিভ ফর্মে এবং সিঙ্গুলার ফর্মে। হিকে নির্দেশকারী সাবজেক্টিভ ফর্মের হচ্ছে প্রোনাউন হলো হি, তার জন্য হি বসাই দিলাম। তারপরে কি হচ্ছে দেখেন, আমি বারবার বলে যাচ্ছিলাম যে সে এটা এইখানের অংশটা যদি হচ্ছে পাস্ট ফর্মে থাকে তাহলে নাকি ডাবল ইনভার্টেড কমার ভিতরের ভার্বের কি হয়? পরিবর্তন হয়। কি হয়? ভি1 থাকলে কি হয়? ভি2 হয়। আমি বলেছি ভি1 থাকলে কি হয়? ভি2 হয়। তারপরে যদি ভি2 থাকে তাহলে হ্যাড কি হয়? পিপি হয়। এখানে দেখেন, লক্ষ্য করেন এখানে কি রয়েছে দেখছেন? এখানে হ্যাড রয়েছে। তো হ্যাডটা তো হ্যাভ ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী কি হবে? হ্যাড বসবে, কি বসবে? হ্যাড বসবে, তারপরে একটা কি ভার্বের ভি3 ফর্ম বসবে। তাহলে এই হ্যাড হলো হ্যাভ ভার্বের ভি2 ফর্ম, তাহলে ভি2 ফর্ম। তাহলে একটা কি বসাবো? আমরা হ্যাড বসাবো, তো হ্যাড বসালাম। এবার এই হ্যাডের কি করতে হবে? আপনাকে ভি3 ফর্ম বসাতে হবে। হেডের ভি3 ফর্ম হ্যাডেই হয়। তাহলে কি আপনি কি দুইবার হেড বসাবেন নাকি? শুনতে ভালো লাগবে? তার জন্য আপনি একটাই হ্যাড বসাবেন, আর বাকি বাদ কিছু বসানোর দরকার নেই। এটা কনফিউশনের একটা জায়গা, আমি তার জন্যই কিন্তু এটা বলে দিলাম আপনাদের। তারপরের উদাহরণটা দেখেন, এটা আপনাদের বেশ ভালো লাগবে। এই উদাহরণটাও কি বলছে যে হি সেড উড দ্যাট আই ওয়ার এ চাইল্ড এগেন, মানেটা কি? সে বলল উড দ্যাট যদি আই ওয়ার এ চাইল্ড এগেন, আমার যদি একটা আবার চাইল্ড হতো। এটাও দেখেন না কাল্পনিক একটা ইচ্ছা প্রকাশ হচ্ছে না?
আপনার মনে হতে পারে আয়ের পরে তো সাধারণত ওয়াজ বসে, আমি আবার এখানে ওয়ার লিখেছি কেন? কাল্পনিক চিন্তায় কিন্তু সবসময় এরকমই বসে। হির পরে যেমন সাধারণত কি বসে? ওয়াজ বসে, এটাই তো হয়, হি ওয়াজ। কিন্তু কাল্পনিক চিন্তা ভাবনায় হির পরে কিন্তু ওয়াজ বসবে না, হির পরে অবশ্যই অবশ্যই কিন্তু ওয়ার বসে। বুঝতে পারলেন তো? কাল্পনিক চিন্তা ভাবনা কিন্তু এরকমই বসে, উল্টে যায়। আপনি আবার ভাবিয়েন না যে আমি এটা আবার ভুল লিখে রেখেছি, আয়ের পরে ওয়ার কেন? ওয়ারেই হবে, কাল্পনিক চিন্তা ভাবনা। তাহলে কাল্পনিক এটা ইচ্ছা প্রকাশ পাচ্ছে। তো আমরা তো জানি কাল্পনিক ইচ্ছা যদি প্রকাশ পায়, মানে ইচ্ছা যদি প্রকাশ পায়, তাহলে কি হয়? সেট বা সেট টু এর পরিবর্তে আমাদের অবশ্যই অবশ্যই উইস্ট বসে। তাহলে দেখেন সেট টু এর সেটের পরিবর্তে আমরা কি বসাবো? উইস্ট বসাবো। তাহলে প্রথমে বক্তাকে লিখলাম আমি, এখানে বক্তা হলো হি, তারপরে সেটের পরিবর্তে আচ্ছা আমি লিখে দিলাম উইস্ট, যেহেতু এই ডাবল ইনভার্টেড কমার ভিতরের বাক্যটির অর্থ কি বোঝাচ্ছে? কাল্পনিক একটা ইচ্ছা বোঝাচ্ছে। তারপরে উড দ্যাট মানে যদি, উড দ্যাট মানে এখানে কিন্তু যদি, এটা আপনারা তুলে দিব, টোটালি রাখবো না। এবার এই যে কমাটা ছিল আমাদের, এই কমাটার পরিবর্তে আমরা কি করব? দ্যাট বসাবো, বসালাম। তারপরে কি এটাকে চেঞ্জ করতে হবে? চেঞ্জ করবো কি? দেখেন এটা ফার্স্ট পারসন হলে তো বক্তাকে নির্দেশকারী প্রনাউন, তাহলে আইর পরিবর্তে হিকে নির্দেশকারী প্রনাউন হি, সেটাই বসাই দিলাম আমি। তারপরে দেখেন আগের মতো করে আবার যে কি এখানে দেখেন এটা কোন ফর্মে রয়েছে? ভি2 ফর্মে রয়েছে। আর এটা দেখেন সেটটা কিন্তু সে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে আমাদের এটার ভার্বের পরিবর্তন হবে। ভি থাকলে আমরা কি জানি? হ্যাড হবে, আর তার সঙ্গে সঙ্গে একটা কি হবে? কি হবে বলেন? ভি3 ফর্ম হবে। আমি কিন্তু বারবার বলে যাচ্ছি এগুলা, যে এত নিয়ম মনে রাখবো না, এই ট্রিক্সগুলো খালি জাস্ট মনে রাখবো। তাহলে আমরা এই ওয়ারের পরিবর্তে কি লিখবো? একটা হেড বসাবো। তারপরে ওয়ারের থার্ড ফর্ম মানে ভি3 ফর্ম কি? ওয়ারের ভি3 ফর্ম কিন্তু বিন। তাহলে ওয়ারের পরিবর্তে আমরা কি বসাবো? বিন বসাই দেবো, এই বিনটা বসাই দেবো। দেখেন আমি বিনটাই বসাইছি, তারপরে যা ছিল সেটাই আমি বসিয়ে দিয়েছি। এবার দেখেন নিচের উদাহরণটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি বারবার এতক্ষণ ধরে বলে আসলাম অবজেক্ট আপনারা বসাবেন না, অবজেক্ট বসাবেন না, বসালে ফর দিয়ে বসাবেন। আর কখনো কখনো আবার বলেছি, ওই প্রথমে যখন নিয়মগুলো বলতেছিলাম ওখানেই বললাম যে কখনো কখনো বসানো যাবে, এই বাক্যটার ক্ষেত্রে অবজেক্ট বসানো যাবে। দেখেন কেন বসানো যাবে সেটাই এবার একটু আলোচনা করব। দেখেন কি বলতেছে এটা বাক্যটাতে। হি সেড টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুকে বলল, কি বলল? হ্যাপি নিউ ইয়ার, শুভ নববর্ষ। দেখেন এখানে কিন্তু একটা কি বোঝাচ্ছে? উইশ বোঝাচ্ছে, মানে ইচ্ছা বোঝাচ্ছে। তাহলে ইচ্ছা বোঝালে কি হয় আপনারা তো জানেন, সেড টু এর পরিবর্তে কি বসবে? উইস্ট বসবে। আমি বসাই দিলাম। তারপরে কি এই সাবজেক্টটাকে বক্তাকে প্রথমে বসাইছি, তারপরে সেড টু এর পরিবর্তে উইস্ট হলো, তারপরে হিজ ফ্রেন্ডটা বসালাম, সেটাই বসিয়ে দিয়েছি। অবজেক্ট কিন্তু এখানে বসালাম। আমি এতক্ষণ ধরে বলে আসতেছিলাম অবজেক্টকে বসাবো না, বসালে ফর দিয়ে বসাবো। এখানে কিন্তু আমি ফরও বসাইনি, এমনি বসালাম জাস্ট। কেন বসালাম? দেখেন ভিতরের যে বাক্যটা রয়েছে ডাবল ইনভার্টেড কমার ভিতরে, সেটা কিন্তু ক্লজে পরিবর্তন করতে পারবো না আমরা। যদি ক্লজে পরিবর্তন করতে পারতাম তাহলে কমাটা উঠে আমাদের দেড় বসতো, এবং তার সঙ্গে সঙ্গে কি হতো? এই যে আমরা হচ্ছে এটা যদি ক্লজে পরিবর্তন করতে পারতাম তখন কিন্তু আমাদের এই অংশটা কিন্তু বসতো না, এটা বাদ দিয়ে দিতাম আমরা। তাহলে যেহেতু এটাকে ক্লজে পরিবর্তন করতে পারছি না, এটা জাস্ট একটা ফ্রেজ, এখানে সাবজেক্ট এবং ভার্ব নেই। সাবজেক্ট এবং ভার্ব না থাকার জন্য এটাকে ক্লজে কনভার্ট করতে পারবো না। জাস্ট এটা একটা ডাইরেক্ট উইশ। আমি একটু আগেই বলেছিলাম, উপরে দেখেন এখানে বলেছিলাম এই শব্দগুলা লিখে রেখেছিলাম, ডাইরেক্ট উইশ কোনগুলো, এই যে এখানে সবগুলা লিখে রেখেছিলাম, এগুলা ডাইরেক্ট উইশ। এভাবে ক্লজ ছাড়াই ডাইরেক্ট উইশ করা যায়, তার জন্য কিন্তু আমি উদাহরণটা আপনাদের এখানে নিয়ে আসলাম। তাহলে দেখেন এটা কিন্তু ডাইরেক্ট উইশ বোঝাচ্ছে, এই ডাইরেক্ট উইশটা এখানে সরাসরি আপনি লিখে দিবেন। তাহলে হি উইশড হিজ ফ্রেন্ড, সে ইচ্ছা প্রকাশ করলো, হ্যাঁ, যে কি হ্যাপি নিউ ইয়ার, তার বন্ধুকে হ্যাপি নিউ ইয়ারের উইশ করলো। তারপরে দেখেন আর উদাহরণ অসুবিধার মতো আছে আশা করি। দেখেন পরের উদাহরণটাও একই রকম, হি সেড গুড মর্নিং মাদার। এটাতে দেখেন এটাতে কি ডাইরেক্ট উইশ বোঝানো হয়েছে, এখানে কোনো সাবজেক্ট নেই, ভার্ব নেই, কোনো কিচ্ছু নেই, ডাইরেক্ট উইশ। উইশ করা বোঝাচ্ছে, মানে ইচ্ছা প্রকাশ করা হচ্ছে এখানে। তাহলে আমরা কি করব? উইশের জন্য উইশ হচ্ছে সেডের পরিবর্তে উইশড হয়ে যাবে। তারপর কি এইখানে কাকে জানাচ্ছে? হি সেড, সে বলল, কি বলল? গুড মর্নিং মাদার, তার মাকে জানাচ্ছে তো নাকি উইশটা। তার জন্য আমরা কি জোর জবরদস্তি এখানে একটা অবজেক্ট নিয়ে আসবো, যে সে তার মাকে উইশ জানালো। কি উইশ জানালো? গুড মর্নিং। বুঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সেটাও পরের উদাহরণটাও দেখেন একইভাবে জাস্ট আমি করে দিয়েছি, যে কি এখানে কি বোঝাচ্ছে? গুড বাই। গুড বাই মানে কি বলেন? গুড বাই মানেটা কি? বিদায় জানানো হচ্ছে, তার জন্য আমরা বলি গুড বাই।
কাউকে যদি টেনে তুলে দিতে যাই কোনো আত্মীয়কে, তাহলে আমরা বলি গুড বাই, মানে বিদায়। তাহলে বিদায় যদি যখনই আসবে, আমি বারবার বলেছি, তখন আমরা কি করব, সেড টু এর পরিবর্তে আমরা কি বসাবো, অবশ্যই ব্যাড বসাবো। এই ব্যাড মানে আবার ভাবিয়েন না খারাপ, এই ব্যাড মানে হলো বিদায় জানানো। তাহলে এখানে আগে বক্তা বসালাম, তারপরে সেড টু এর পরিবর্তে ব্যাড বসালাম। তারপরে দেখেন এবার এই অবজেক্টটা বসাবো না বসাবো না। এখানে কিন্তু এই অবজেক্টটা বসাবো এবং ফরও লিখবো না। আমি বলেছিলাম অবজেক্ট যদি বসান তাহলে সামনে ফর লিখতে হবে, কিন্তু এখানে ফরও লিখবো না, আমরা ডাইরেক্ট অবজেক্টটা বসাবো। কেন, এখানে দেখেন ডাবল ইনভার্টেড কমার ভিতরে যে অংশটি রয়েছে এটা একটা ডাইরেক্ট উইশ, এটাকে আমরা ক্লজে পরিবর্তন করতে পারবো না, বা এখানে সাবজেক্ট ভার্ব নেই। ডাইরেক্ট উইশ যখনই থাকবে অবজেক্ট বসাবো এবং ডাইরেক্ট উইশটা সরাসরি লিখে দিব। পরের উদাহরণ দেখেন আরও আছে, এটা একটু পরিষ্কার করে দেই। এই যে দেখেন পরের উদাহরণটাতে একই রকমভাবে দিয়েছি, আপনি এগুলা এবার করতে পারেন, আর আমি বলছি না, নাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে। যখন আমরা বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলি করব তখন হচ্ছে আরও ডিটেলসে আলোচনা করব, কোথায় কি হচ্ছে না হচ্ছে। আপনারা এগুলো প্র্যাকটিস করুন, তারপরেও যদি কোথাও অসুবিধা হয় আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের যে ডাউট সেগুলো ক্লিয়ার করে দেওয়ার জন্য। আপনি এভাবে যেভাবে আমি শেখাচ্ছি প্র্যাকটিস করুন, লাইফে কোনো দিনও নেরেশন আপনার ভুল হবে না। যে কোনো চাকরির পরীক্ষায় হোক, স্কুলের পরীক্ষায় হোক, যেখানেই যেমন নেরেশন আসুক না কেন আপনি অবশ্যই পারবেন। তো যাই হোক, আজ এ পর্যন্তই, ধন্যবাদ।